নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন এইচপি লাভক্রাফটের লেখা কাহিনী ইন দ্য ভল্ট অবলম্বনে গোরস্থানে সাবধান। এই গল্পের সূত্র লাভক্রাফটকে দেন ট্রাই আউট পত্রিকার সম্পাদক চার্লস ডব্লিউ স্মিথ। 1925 সালে উইয়ার্ড টেলস পত্রিকা গল্পটি বাতিল করে দেয় গল্পে প্রচণ্ড হিংস্রতা থাকা অভিযোগে। ট্রাই আউট গল্পটি প্রকাশ করলেও ঘোস্ট স্টোরিজ নামের এক পাল্প পত্রিকায় গল্পটি পরে জমা দেন লাভক্রাফট। সেখানেও গল্পটি অমনোনীত হয়। শেষ পর্যন্ত 1932 সালে গল্পটি ছাপে উইয়ার্ড টেলস। শুনতে থাকুন আজকের গল্প, এইচপি লাভক্রাফটের লেখা কাহিনী গোরস্থানে সাবধান। 1881 সাল নাগাদ বার্ক যে কেন হঠাৎ নিজের আদি ব্যবসা আর বাসস্থান পরিবর্তন করল তা কেউই জানত না। ব্যাপারটা নিয়ে সে কখনোই কারো সঙ্গে কথা বলেনি। জানতেন শুধু তার পুরনো ফিজিশিয়ান ডক্টর ডেভিস। বেশ কিছু বছর আগেই ডক্টর ভদ্রলোক খবরটা সঙ্গে করে কবরে গেছেন। ডক্টর ডেভিসের মৃত্যুর পরে বার্কের কাউকে দরকার ছিল কথাগুলো বলার। তার বিয়েও হয়নি, দুই কুলে কোনো আত্মীয় স্বজনের চিহ্নও ছিল না। এমতো অবস্থায় নিজের ডাক্তার ছাড়া আর কাকেই বা সে কথাগুলো জানাবে? সাধারণ মানুষ জানত ওই দুর্ভাগ্যবশত ঘটে যাওয়া ঘটনাটাই বার্ককে মানসিকভাবে বিগড়ে দিয়েছিল। যতই শক্তপোক্ত মানুষ হোক, প্রায় 9 ঘন্টার জন্যে পেক ভ্যালি সিমেট্রির সব ঘরে বন্দি থাকা আর শেষ পর্যন্ত ওই রকম সর্বনাশা পদ্ধতিতে রাস্তা বানিয়ে বেরিয়ে আসা, না, গল্পটা যে কোনো সাধারণ মানুষের আঁতকে ওঠার জন্যই যথেষ্ট। কিন্তু ওই সত্য গল্পের পেছনে ছিল আরও কিছু ভয়ঙ্কর সত্য, যা মানুষটা মদের ঘোরে জীবনের শেষ দিন পর্যন্ত আমার কানের কাছে ফিসফিস করে বলে গেছে। 1881 আগে জর্জ বার্ক পেক ভ্যালি গ্রামের কবরখানার কর্মচারী ছিল। বার্ককে যে শুধুই অপেশাদার বলা যায় তাই নয়, সে নিজের কাজেও যথেষ্ট অমনোযোগী ছিল। সবাগারের মধ্যে যে কাজ সে করেছিল তা আজকের দিনে অকল্পনীয়, অন্তত শহরের বুকে। পেক ভ্যালির লোকজনও যদি ওটা শুনত তাহলে তারা ভয়ে শিউরেই উঠত যে তাদের সবাধার শিল্পীর নীতিবোধ কিছু কিছু ক্ষেত্রে ঠিক বন্ধ কফিন বক্সের ভেতরের কাপড়ের মতোই দৃষ্টির অগোচর ছিল। মৃতদেহের প্রতি লোকটার ভদ্রতাবোধ কখনো কখনো সঠিক তুল্যমূল্য বিচার করে চলত না। খুব ঠিকঠাকভাবে বলতে গেলে গন্ডারের চামড়াওয়ালা বার্ক ছিল আদতে স্থূল রুচিসম্পন্ন আর অপেশাদার। তবুও আমি বার্ককে খুব শয়তান মানুষ হিসাবে ভাবতে পারিনি। সে খানিকটা মোটা মাথার মানুষ ছিল, অনুভূতিশূন্য, অসাবধান এবং মাতাল। তার অ্যাক্সিডেন্টটাই এটা প্রমাণ করে দেয়। ওই অ্যাক্সিডেন্টটা সে অতি সহজেই এড়াতে পারত। আসলে তার মধ্যে সাধারণ মানুষের রুচি, নীতিবোধ, এমনকি কল্পনা শক্তির বিন্দু মাত্রও ছিল না। পারদর্শী গল্প বলি হলে এসব উল্টোপাল্টা না বলে বার্কের গল্পটা আমি বেশ জমিয়েই শুরু করতে পারতুম। গল্পটা শুরু হয়েছিল 1880 সালের সেই শীতল ডিসেম্বর মাস থেকে। সেইবার এতই ঠান্ডা পড়েছিল যে পেক ভ্যালি গ্রামের মাটিও জমাট বেঁধে গিয়েছিল শক্ত বরফের মতোই। কবরখানার খোদাই কর্মীরা বুঝতে পারছিল তারা বসন্ত না আসা পর্যন্ত আর কবর দেওয়ার জন্য মাটি কাটতে পারবে না। ভাগ্যক্রমে গ্রামটা ছিল ছোট, মৃত্যুহারও আনুপাতিকভাবে কমই ছিল। বার্কের দায়িত্বে থাকা প্রাণহীন পদার্থগুলিকে একটা ক্ষণস্থায়ী স্বর্গলাভের ব্যবস্থার জন্য পাহাড়ের গায়ে একটা গুহাকে সব ঘর বিবেচনা করে তার মধ্যে তাদেরকে রাখার ব্যবস্থা করা হলো। সব ঘরের একমাত্র কর্মী বার্ক এই নিদারুণ ঠান্ডা আবহাওয়ায় দ্বিগুণ জুবুথুবু হয়ে গিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে অলসতায় সে নিজেই নিজেকে টেক্কা দেবে। সব ঘরের মধ্যে হাঁটতে গেলেই সে কফিনগুলোয় অনবরত ঠোকা খাচ্ছিল। কোনো রকম সাবধানতা ছাড়াই সব ঘরের দরজার পাল্লা দুটোকে দুমদাম করে বন্ধ করছিল। অবশেষে বরফ গলানো বসন্ত এলো। অনেক পরিশ্রমে 9খানা কবর খোঁড়া হলো কবরখানায়। বহু প্রতীক্ষিত 9 জন স্বর্গলোভীর কবর, যারা সব ঘরের মধ্যে অপেক্ষা করছিল তাদের যাত্রা শুরুর জন্যে। এক দুর্যোগপূর্ণ এপ্রিলের সকালে বার্ক জড়তা কাটিয়ে উঠে কাজ শুরু করলো বটে, কিন্তু ঘোড়াটার তেঁদরামির চোটে মোটে একটা মাত্র কফিনই কবর দিতে পারল। 90 বছরের বুড়ো দারিয়াস পেকের কফিনটা। বার্ক অবশ্য ভেবেছিল পরের দিনই ম্যাথু ফেনারকে কবর দিয়ে দেবে, কিন্তু আলসেমি আর ভাগ্য দুইয়ে মিলে বার্ক 3 দিনের আগে কাজে হাতি দিতে পারল না।
15 তারিখ গুড ফ্রাইডের দিন সে ঘোড়ার গাড়িটা নিয়ে খুটখুট করে পাহাড়ে উঠল সব ঘরের উদ্দেশ্যে। ম্যাথু ফ্যানারের কফিনটাকে কবর দিয়ে দেওয়াই যাক। গুড ফ্রাইডের দিন কাজ করা উচিত নয়। কুসংস্কারে আচ্ছন্ন না হয়ে সে ফেলে রাখা কাজটা চুকিয়ে দিতে গেল। অবশ্যই সেই দিনের সন্ধ্যের ঘটনায় জর্জ বার্কের জীবনটাকে পরিবর্তন করে দিয়েছিল। 15 এপ্রিল শুক্রবার বিকেলে সে সামান্য মদও খেয়েছিল। পরে সে এটা স্বীকার করে, যদিও এখনকার মতো সব ভুলে যাওয়ার মতো পাড় মাতাল সে তখন হতো না, সে কথাও বলেছিল। সেদিন তার উদমাদাভাবে গাড়ি চালানোটাই ঘোড়াটাকে যথেষ্ট বিরক্ত করে তুলছিল। বেশ কয়েকবার চিহি ডাক ছেড়ে, খুর ঠুকে, কেশর নাচিয়ে বিরক্তির চরম সীমায় গিয়ে ঘোড়াটা কোনো মতে গাড়িটাকে টেনে টেনে পাহাড়ের কাছে নিয়ে এসেছিল। অবশ্য আগের দিনের মতো সেই দিন বৃষ্টি হচ্ছিল না, বিকেলটা বেশ পরিষ্কারই ছিল। কিন্তু পাহাড়ের কাছে আসতেই এক ঝলক ঝোড়ো হাওয়া টিলাটাকে ঘিরে দাগিয়ে উঠল। বার্ক বেশ খুশি হলো যে ঝড় বৃষ্টি আসার আগেই সে সব ঘরের ছাদের তলায় ঢুকে যেতে পারবে। অন্য কেউ হলে হয়তো ওই ড্যাম্প ধরা দুর্গন্ধযুক্ত চেম্বারের মধ্যে আশ্রয়ের লোকে ঢোকার কথা স্বপ্নেও ভাবত না, অন্তত যেখানে 8খানা কফিন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিন্তু সেই সময় বার্ক এতটাই সংবেদনহীন ছিল যে ওই সব পারিপার্শ্বিক অবস্থায় তার কিছু যেত আসতো না। সে শুধু চিন্তিত ছিল সঠিক কফিনটাকে সঠিক কবরে ঢোকানো নিয়ে। আগেরবার ঘটিয়ে ফেলা কাণ্ডটা সে একদমই ভোলেনি। কি কেলেঙ্কারি! সেইবার যখন হানা বিক্সবির আত্মীয়রা চেয়েছিল তার দেহটাকে অন্য এক শহরে নিয়ে যেতে, যেহেতু তারাও এই জায়গা ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু কবর খুঁড়ে হানা বিক্সবির হেডস্টোনের তলায় পাওয়া গিয়েছিল জাজ ক্যাম্পয়েলের কফিন বক্স। খুব গোলমাল আর সমালোচনার ঝড় উঠেছিল সেইবার তাকে ঘিরে। আর যাই হোক না কেন, ওই রকম ভুল যেন আর না হয়। বার্ক দরজাটা খুলে সব ঘরের মধ্যে ঢুকল। আলোটা টিম টিম করে জ্বলছিল, তাতে অবশ্য বার্কের দেখতে কোনো অসুবিধা হচ্ছিল না। সে আসার শোয়ারের কফিনটা টানেনি, যদিও সেটা প্রায় একই রকমের দেখতে ছিল। তার স্পষ্ট মনে আছে ওই কফিনটা সে ম্যাথু ফেনারের জন্যেই বানিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সরিয়ে রেখেছিল ওই বিশ্রী ঠুনকো কাঠের তৈরি কফিনটাকে। এই ব্যাপারটার পেছনে অবশ্যই তার প্রায় হারিয়ে যাওয়া অনুভূতিটুকু কাজ করেছিল। 5 বছর আগে যে ব্যাংকে সে সমস্ত টাকা গচ্ছিত রাখত, ওটার গণেশ ওল্টানোর সময় ওই বৃদ্ধ তাকে কতটা সাহায্য করেছিল। বৃদ্ধ ম্যাথু ফেনারের কফিনটা যতটা যত্ন সহকারে বানানো সম্ভব সে বানিয়েছিল। আর পরক্ষণেই সমস্ত অনুভূতি শিখিয়ে তুলে হিসেবি মানুষের মতোই সরিয়ে রাখা উঁচা কফিনটাতে মৃত আসাফ সৈয়ারকে ঢুকিয়ে দিয়েছিল বার্ক। ম্যালিগন্যান্ট জ্বরে মৃত সৈয়ার মোটেও ভালো মানুষ ছিল না। ব্যক্তিগত প্রতিটি ঘটনার ক্ষেত্রে লোকটার অনমনীয় স্মৃতিশক্তি এবং অমানসিক প্রতিহিংসা পরায়ণতা তাকে ঘিরে প্রচুর গল্প তৈরি করেছিল। অবশ্যই তার প্রতি বার্কের কোনো রকম ভাবালুতা ছিল না। এমনকি একটা ফেলে রাখা মাপ নিয়ে তৈরি না করা কফিনে সৈয়ারের মৃতদেহকে ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রেও বার্কের কোনো রকম অনুশোচনা ছিল না। যেইমাত্র সে ম্যাটের কফিনটা চিহ্নিত করেছে, অমনি জোর হাওয়ায় সব ঘরের দরজাটা ধড়াম করে বন্ধ হয়ে গেল। ভেতরটা আগের থেকেও বেশি অন্ধকার হয়ে গেল। কয়েক মুহূর্ত ভ্যাবাচাকা খেয়ে বার্ক হাতড়ে হাতড়ে দরজার দিকে এগোতে লাগল। দরজার ওপরে শিক লাগানো হাওয়া চলাচলের অংশটা দিয়ে ক্ষীণ আলোর রেখা আসছিল। সেই সমতুল্য পাংশুগোধূলির আলোতে বার্ক দরজার জংধরা হুড়কোটা ধরে ঘর ঘর শব্দ করে টানাটানি করতে লাগল, ধাক্কা দিতে লাগলো লোহার পাল্লায়। সে অবাক হয়ে ভাবতে থাকল, এই বিশাল দরজাটার এমন কি হলো যে বেটা এত অবাধ্য হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই গোধূলির ম্লান আলোতে সে অনুভব করতে শুরু করলো সত্যটা। এইবার বার্ক গলা ছেড়ে চিৎকার করতে শুরু করল। অবশ্যই জনহীন প্রান্তরে গুড ফ্রাইডের বিকেলবেলা মানুষের আসার সম্ভাবনা এতই কম। বার্কের মনে হচ্ছিল সে যেন এই আশায় চিৎকার করছে যে বাইরে থেকে তার ঘোড়াটা যেন সহানুভূতিহীন হেসাধ্বনি করা ছাড়া আরও কিছু করতে পারে। অবশ্য সব ঘরের প্রতি দীর্ঘ অবহেলায় দরজার হুড়কোটা ভেঙে গিয়েছিল। এই উদাসীন কর্মচারীটি নিজেই নিজের ভুলে শিকার হয়ে আটকে পড়ল সব ঘরের মধ্যে। ঘটনাটি ঘটেছিল বিকেল 3:30 নাগাদ। বার্ক তার বাস্তববাদী স্বভাবের জন্য বেশিক্ষণ চিৎকার করল না।
সে অন্ধকারে হাতড়ে হাতড়ে সব ঘরের মধ্যে যেখানে কফিন বানানোর যন্ত্রপাতি রাখা ছিল সেগুলো খুঁজতে শুরু করে। এই ভয়ঙ্কর অবস্থাটার আতঙ্ক এখনও তাকে ছুঁতে পারেনি, কিন্তু গুড ফ্রাইডের দিনে জনমানুষহীন এই প্রান্তরে সব ঘরের মধ্যে আটকা পড়ার সত্যটা ক্রমশই রাগিয়ে তুলছিল তাকে। একে তো তার সেই দিনের কাজেরও 12টা বেজে গেল, এখন হয়তো তাকে সারা রাত অথবা কালকের দিনটাও এইখানে বন্দি থাকতে হবে, যতক্ষণ না ভাগ্য সদয় হয়ে কাউকে নিয়ে আসে এই রাস্তায়। যন্ত্রপাতিগুলো খুঁজে পেতেই বার্ক কাজে লেগে পড়ে। একটা ছেনি আর হাতুড়ি নিয়ে সে আবার কফিনগুলোর মধ্যে দিয়ে দরজার দিকে ফিরে এলো। ইতিমধ্যে বদ্ধ ঘরের বাতাস ক্রমে দুর্গন্ধে ভ্যাপসা হতে শুরু করেছে, কিন্তু মোর্চে ধরে ক্ষয়ে যাওয়া ভারী হুড়কোটার সঙ্গে যুদ্ধ করতে করতে অন্যান্য ব্যাপার নিয়ে সে মাথায় ঘামালো না। অবশ্যই কাজটা আরও ভালোভাবে করা যেত যদি একটা লণ্ঠন বা মোমবাতি থাকত, কিন্তু অন্ধকারের মধ্যে প্রায় অন্ধভাবেই সে কোনো রকমে হুড়কোটাকে ঢিলে করার চেষ্টা করতে লাগে। যতক্ষণে বার্ক বুঝতে পারল এই অন্ধকার অবস্থায় এই সামান্য যন্ত্রপাতি দিয়ে এই হুড়কোটাকে কোনোভাবেই নড়ানো সম্ভব নয়, ততক্ষণে অন্ধকার জমিয়ে নেমে এসেছে। এবার বার্ক মুক্তির অন্য সম্ভাবনাগুলোর কথা ভাবতে লাগে। এই সব ঘর একটা পাহাড়ের প্রান্তদেশ খনন করে তৈরি করা হয়েছিল। বায়ু চলাচলের চিমনিটা পাহাড়ের মধ্যে দিয়ে বেশ কয়েক ফুট খাড়া উঠে গিয়ে তবে বাইরে বেরিয়েছে। ওই চিমনি বেয়ে ওঠা কোনো মতেই সম্ভব নয়। দরজার উপরে অনেকটা উঁচুতে ইটে গাঁথা সরু সরু জানলা, যেটা বার্কের পক্ষে ভেঙে বড় করা সম্ভব। জানলাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বার্ক মাথা চুলকে টাক করে ফেলল। কিভাবে অত উঁচুতে পৌঁছানো যায়? কফিনগুলো যত্ন করে ঘরের দুপাশে এবং পেছন দিকে মেঝের ওপরে রাখা ছিল, যেখান থেকে ওগুলোকে টেনে বার করতে বার্কের বেশ অসুবিধা হতো। এবার জানলাটা ছেড়ে বার্ক ঘরের কফিনগুলোর প্রতি মনোযোগ দেয়। একমাত্র এগুলোকে দিয়েই সিঁড়ি বানানো সম্ভব। বার্ক হিসাব কষে দেখল 3টে কফিন উপরই সাজালেই সে পৌঁছতে পারবে জানলার কাছে, কিন্তু সিঁড়ির মাথায় দাঁড়িয়ে তাকে ওই জানলাটা কাটতে হবে। কাজটা ভালোভাবে করার জন্যে উপরই 4টে কফিন সাজালে ব্যাপারটা সিঁড়ি হিসাবে আরও সন্তোষজনক হয়। বাক্সগুলো উচ্চতায় প্রায় সমান, এদেরকে ইটের মতো সাজানো সম্ভব। এবার বার্ক খুব গভীরভাবে হিসাব করতে শুরু করল। কিভাবে 8টা মাত্র কফিন দিয়ে 4টে দৃঢ় স্তর তৈরি করা সম্ভব? ছক কষার সময় তার মনের মধ্যে একটু ভয় ভয় করছিল, অবশ্য সেটা কফিন বক্সে ব্যবহৃত কাঠের দৃঢ়তা নিয়ে। স্বর্গের সিঁড়ি বেয়ে ওঠার সময় পায়ের তলার বক্সগুলো খালি কি ভর্তি সেটা তার কল্পনাতেও আসেনি। অবশেষে হিসাব ছকা হয়ে গেল। 3টে বাক্সকে দেওয়ালের সমান্তরালে ভিত্তি হিসাবে সাজাবে, তার ওপরে 2টো স্তরে 2টো করে বাক্স রাখবে, একদম শেষে সবার ওপরে একটি বাক্সকে প্ল্যাটফর্ম হিসাবে রাখা হবে। ওপরে ওঠার এই বন্দোবস্তটাই সব থেকে কম ঝামেলার, এতেই দিব্যি সঠিক উচ্চতায় ওঠা যাবে। যদিও বার্ক ভাবছিল এই সুপার স্ট্রাকচারটার তলায় যদি 3টের বদলে 2টো বাক্স রাখা যায় তাহলে তার হাতে আরও একটা বাক্স বাড়তি থাকে। আসলে পালাবার জন্য যদি আরও বেশি উচ্চতার দরকার হয় তাহলে সে সেটাকে ব্যবহার করতে পারবে। যাই হোক, এবার আমাদের বন্দি প্রায় মিলিয়ে আসা গোধূলি আলোতেই পরিশ্রম করে চলল। নিঃসার মৃতদের অবশিষ্টাংশের বাসস্থানগুলোকে সরানোর সময় সে ঘন ঘন ক্রুশ একে নিচ্ছিল বুকের মধ্যে। নাড়াচাড়া করার সময় কিছু কফিন খুলে যেতে শুরু করল, যাতে ওপরে ওঠার সময় পায়ের তলার বাক্সটা ভেঙে না যায়। তাই সে ঠিক করল বেটে খাটো ম্যাথোফেনারের শক্তপোক্ত আধারটিকে সে একদম উপরেই রাখবে। এই আলো আধারের মধ্যে সে কফিনগুলো স্পর্শ করে করে সঠিক কফিনটা বোঝার চেষ্টা করছিল। 3য় স্তরে সে যখন বোকার মতোই নির্বাচিত একটা কফিনকে রাখে তখন হঠাৎ অসতর্কভাবেই কফিনটা উল্টে পড়ে যায়। কোনো মতে কফিনগুলোকে একের পর এক সাজিয়ে একসময় বার্ক ঠিক তার টাওয়ার অফ ব্যাবেল তৈরি করে ফেলে। অবশেষে টাওয়ার তৈরি শেষ হয়। ব্যথা হয়ে যাওয়া হাত দুটোকে বিশ্রাম দেওয়ার জন্যে বার্ক এবার থামল। সিঁড়ির প্রথম ধাপে এসে বসল সে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বার্ক আবার তার যন্ত্রপাতি দুটো হাতে নিয়ে ধাপগুলো চড়ে দরজার উপরের ছোট জানালার সামনে এসে দাঁড়ায়। ছোট জানালাটার চারপাশ ইটে গাঁথা,
জানালাটা ছেনি দিয়ে ভেঙে ওই ফোকর গলে বের হওয়াটা খুব একটা সহজ হবে না বলেই মনে হচ্ছিল। দমাদম হাতুড়ির বাড়ি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে ঘোড়াটা উচ্চকিত স্বরে ডাকতে শুরু করে। হেসাধ্বনি উৎসাহ প্রদানকারী নাকি ব্যঙ্গাত্মক, বার্ক ঠাহর করতে পারল না। অবশ্য দুটোই উপযুক্ত ছিল তৎকালীন অবস্থায়। ওই আপাত সহজ ইটের গাঁথনিটার অবিশ্বাস্য দৃঢ়তা জীবিত মানুষটার আশার ওপরে হাতুড়ির ঘায়ের মতোই দমাদম আঘাত হানছিল। সন্ধ্যা নেমে আসে। বার্ক তখনও লড়ে যাচ্ছে জানলার সঙ্গে। আকাশে সদ্য গজানো মেঘের দল চাঁদটাকে ঢেকে দেওয়ার পরেও অন্ধের মতোই বার্ক কাজ করে যাচ্ছিল। সাফল্যের গতি ছিল অবশ্য খুবই ধীর। অবশেষে জানলাটার উপরে আর নিচের খানিক অংশকে ইটমুক্ত করতে পেরে যার পর নাই আনন্দিত হল বার্ক। সে মোটামুটিভাবে নিশ্চিত ছিল যে মধ্যরাত্রির আগেই ছাড়া পেয়ে যাবে। অবশ্য এই চিন্তাটা সে করছিল সুস্থ মস্তিষ্কে। এই অতি প্রাকৃত পরিবেশের আতঙ্ক তখনও তার হৃদয়কে গ্রাস করতে পারেনি। ওই বিশ্রী ভুতুড়ে স্থান, অলৌকিক সময়, এমনকি তার পায়ের নিচে থাকা পরপারের বন্ধুদের ঘরবাড়ি, কোনোটাই তাকে ছুঁতে পারছিল না। সে প্রায় দার্শনিক উদাসীনতায় পাথুরে ইটগুলোকে ভেঙে ফেলছিল, গালাগালি দিচ্ছিল যখন ইটের টুকরো ছিটকে এসে লাগছিল মুখে। তারপর আবার হেসে উঠছিল যখন বাইরের উত্তেজিত ঘোড়াটাকে গিয়ে আঘাত করছিল ইটের টুকরোগুলো। ঘোড়াটা বাঁধা ছিল সাইপ্রাস গাছের তলায়। আস্তে আস্তে গর্তটা বড় হচ্ছে দেখে সে পায়ে চাপ দিয়ে নিজের শরীরটা ওর ভেতর দিয়ে গলানোর একটা প্রচেষ্টা করে। আর তক্ষুনি পায়ের তলার কফিনগুলো করকর করে নড়ে উঠল, কিন্তু তার শরীরটা গর্ত অবধি পৌঁছাতে পারল না। সে বুঝতে পারল আরেকটা কফিনের উচ্চতা প্রয়োজন ওই গর্ত দিয়ে শরীর বার করতে গেলে। তখন প্রায় মধ্যরাত্রি হবে যখন বাঘ সিদ্ধান্ত নিল যে সে এবার জানালা দিয়ে বেরোতে পারবে। অনেকবার বিশ্রাম নেওয়া সত্ত্বেও সে একেবারে ক্লান্ত হয়ে ঘেমে নিয়ে উঠেছে। বাইরের খোলা প্রকৃতিতে বেরোনোর আগে সে একবার কফিনগুলো বেয়ে নিচে নেমে আসে। একদম তলার কফিনের ওপরে বসে সে শেষ ছাপটা দেওয়ার শক্তি অর্জন করছিল। বাইরে ক্ষুধার্ত ঘোড়ার ঘন ঘন রেশার ধ্বনিটা পরিবেশের গা ছমছমে ভাবটা ক্রমে বাড়িয়ে তুলছিল যেন। এতক্ষণে সে একবার অস্পষ্টভাবে প্রার্থনা করল এই আওয়াজটা যেন থেমে যায়। তার আসন্ন মুক্তিতে খুব অদ্ভুতভাবেই সে একদমই গর্ববোধ করছিল না, বরং এই যৌবনের প্রান্তদেশে পৌঁছনো অলস গেত দেহটা এতখানি পরিশ্রম সাপেক্ষ কাজ করে ফেলেছে দেখে তার কেমন যেন একটু ভয় লাগছিল। বার্ক আবার চড়তে শুরু করে উপরে। ক্লান্ত দেহের ওজনটা তার নিজের কাছেই খুব বেশি বলে মনে হচ্ছিল। এতক্ষণে একজন পূর্ণবয়স্ক মানুষের চাপে কফিনগুলো প্রায় ভেঙে পড়েছে। বিশেষ করে যখন সে একদম ওপরের কফিনটার ওপরে উঠল, সে স্পষ্ট শুনতে পেল পায়ের তলার কফিনটা চড়চড় করে শব্দ তুলে ভাঙছে। সে অনেক ভেবেচিন্তেই সবার ওপরে সবচেয়ে শক্ত কফিনটা তুলেছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল তার এতক্ষণ ধরে করা সমস্ত পরিকল্পনাই জলে যেতে বসেছে। সহসা একদম ওপরের কফিনের পচা ঢাকনা ভেঙে তার সমস্ত শরীরটা 2 ফুট নিচে নেমে এলো। বার্কের মতো মানুষও কল্পনা করতে পারল না এখন তার পায়ের তলায় কি আছে সেই সত্যটা। বিশ্রী পচা গন্ধ এক লহমায় বাইরের বাতাসকে দখল করে নিল। ওই গন্ধে নাকি কাঠ ভাঙার ভয়ঙ্কর শব্দটাতেই ঘোড়াটা মারাত্মক লাফিয়ে উঠে দড়ি ছিঁড়ে ছুটে পালালো। এমন উন্মাদের মতো চিৎকার করছিল জন্তুটা, যাকে রেশাধ্বনির বদলে আর্তনাদ বলাটাই ভালো। যেন খুঁড়ে খুঁড়ে পিষে ফেলতে চাইছিল বাইরের রাত্রিটাকে। এমনকি পেছনে বাঁধা ঠেলাগাড়িটাও ঝনঝন করে উঠল ওই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়নোয়। পায়ের তলার কফিনটা ভেঙে যাওয়ার ফলে এখন বার্ক গর্তটার ধার ধরে ঝুলছে। ওই ভয়ানক পরিস্থিতির মধ্যেই বার্ক মনের জোরে নিজের শক্তি একত্রিত করতে লাগল। কোনো রকমে গর্তের ধারটা 2 হাতে ধরে নিজেকে টেনে ওপরে তুলতে চাইল। প্রায় সঙ্গে সঙ্গেই অনুভব করল গোড়ালি দুটো ধরে কে যেন তাকে তলার দিকে টানছে। সেই রাত্রিতেই সেই প্রথমবার তার বুকের ভেতরটা হিম হয়ে এলো।
সে ওঠার জন্য যত চেষ্টা করতে লাগল তত তার পায়ের টান ক্রমেই বেড়ে যাচ্ছে। কিছুতেই সেই অমানুষিক হাত দুটো থেকে নিজেকে ছাড়াতে পারছিল না বার্ক। মারাত্মক ক্ষত তৈরি হওয়ার অসম্ভব যন্ত্রণা যেন দু পায়ের গোছ থেকে বিদ্যুতের মতো উঠে এলো। যতই সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে ওটা বাক্সের ভাঙা কাঠের টুকরো বা খুলে আসা পেরেক, ততই তার মনের মধ্যে তৈরি হওয়া সমস্ত যুক্তিবাদ আদতে মিশে যাচ্ছিল এক তীব্র ভয়ের ঘূর্ণিতে। এতক্ষণে সে চিৎকার করে উঠল। প্রায় পাগলের মতোই লাথি মারতে শুরু করল সে। ক্রমশ তার চেতনা ডুবে যাচ্ছিল অন্ধকারে। অজ্ঞান হওয়ার আগেই বেঁচে থাকার সহজাত প্রবৃত্তিতে তার দেহ এক ঝাঁকুনিতে উঠে এলো গর্তটার কাছে। পরক্ষণে প্রায় অচেতনের মতোই গর্তের মধ্যে গলিয়ে দিল নিজের দেহ। সামান্য হামাগুড়ি দিতেই গর্তের অন্য পাশ দিয়ে ধপ করে বার্ক উল্টে পড়ল ভেজা মাটির ওপরে। সে বুঝতে পারছিল যে সে হাঁটতে পারছিল না। উদীয়মান চাঁদটা একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল সেই ভয়ঙ্কর ঘটনার। সে কোনো মতে রক্তাক্ত পা টানতে টানতে এগিয়ে যেতে লাগল কবরস্থানের কাছের বাড়িটার দিকে। কোনো মতে কালো মাটি আঁকড়ে ধরে প্রায় অচৈতন্যের মতোই এগিয়ে যাচ্ছিল। ক্রমশ তার গতি কমে আসছে, শরীর আর সঙ্গ দিচ্ছে না। ঠিক যেমন রাত্রে অমানুষদের তাড়া খেলে ভয়ে দেহ অবশ হয়ে আসে। আসলে তার পেছনে কেউই দৌড়ে আসছিল না। একাকী হামাগুড়ি দিতে দিতে ভয়ে অর্ধমৃত অবস্থায় সে কোনো মতে পৌঁছালো বাড়িটায়। আর্মিংটন, বাড়ির মালিক, তার দুর্বল আঁচড়ানির শব্দেই দরজা খুলে দিয়েছিল। আর্মিংটন বাঘকে ধরাধরি করে বসার ঘরের অতিরিক্ত বিছানাটায় শুয়ে দেয়। তৎক্ষণাৎ তার ছোট ছেলে এডুইনকে পাঠালো ডক্টর ডেভিসকে ডেকে আনার জন্য। আর তো মানুষটি অবশ্য সজ্ঞানে ছিল, কিন্তু তার মুখ থেকে কোনো রকম শব্দ বেরোচ্ছিল না। সে শুধু অস্পষ্টভাবে বিড়বিড় করছিল, কোড়ালিটা ছাড়ো আমাকে, হতচ্ছাড়া, পচে মর তুই নরকে। অনতিবিলম্বেই ডাক্তার ওষুধের বাক্স নিয়ে সেখানে এলেন। দু চার কথাতে জেনে নিলেন কি ঘটেছে। রোগীর ভিজে যাওয়া জামা কাপড়, জুতো, মোজা ডাক্তার নিজের হাতেই খুলে নিলেন। দুই পায়ের গোড়ালির সামান্য ওপরে বিভৎস ক্ষতস্থান। পায়ের অ্যাকিলিস টেন্ডনটা প্রায় ছিলে যাওয়ার মতো অবস্থায় পরিণত হয়েছে। আঘাতের বহর দেখে বৃদ্ধ ডাক্তারও হতভম্ব হয়ে গেলেন। তাকে সামান্য ভীতও দেখতে লাগছিল। ডাক্তারি শাস্ত্র ছেড়ে তার প্রশ্নগুলো বিশ্রীভাবে অন্যদিকে বাঁক নিচ্ছিল। এমনকি তার হাত পর্যন্ত কাঁপছিল যখন তিনি পায়ের ক্ষতবিক্ষত অংশটা পরিষ্কার করছিলেন। তারপরে তিনি অত্যন্ত দ্রুত ক্ষতস্থান দুটি ব্যান্ডেজ করে ফেললেন। তার ব্যবহার দেখে মনে হচ্ছিল ক্ষতস্থানগুলো ঢেকে ফেলাই বৃদ্ধ ডাক্তারের একমাত্র উদ্দেশ্য। ডক্টর ডেভিস সাধারণভাবে কৌতূহল শূন্য মানুষ, কিন্তু ডাক্তারের অদ্ভুত রকমের জেরা ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল। প্রায় অর্ধচেতন রোগীটিকে তিনি বিশ্রামের সুযোগ না দিয়ে ক্রমাগত প্রশ্ন করেই যাচ্ছিলেন। ওই অস্বাভাবিক ঘটনার প্রত্যেক মুহূর্তের বর্ণনা না শুনে তিনি যেন শান্তি পাচ্ছিলেন না। তিনি অদ্ভুত রকম উদ্বিগ্ন হয়েছিলেন একটা ব্যাপারে, যে বার্ক কি আদৌ নিশ্চিত, সম্পূর্ণ নিশ্চিত একদম ওপরের কফিনটার ব্যাপারে? কিভাবে ওটাকে বাছাই করেছিল? ওই অন্ধকারের মধ্যে কিভাবে নিশ্চিত হলো যে ওটা ফ্যানারেরই কফিন ছিল? বার্ক কিভাবে ওই হতচ্ছাড়া আসাফ সৈয়ারের কফিনটাকে আলাদা করতে পারল ম্যাথু ফ্যানারেরটার থেকে? দুটো কফিনই যদি একই রকমের আকৃতির হয়, অন্ধকারের মধ্যে হাত বুলিয়ে কি কাঠের কোয়ালিটি বোঝা সম্ভব? এত সহজে কি ফ্যানারের শক্তপোক্ত কফিনের ডালাটা ভেঙে যেতে পারে? গ্রামের পুরনো ডাক্তার হওয়ার সুবাদে ডক্টর ডেভিস ফ্যানার এবং সৈয়ার দুজনেরই অন্তিম শয্যায় উপস্থিত ছিলেন। তিনি দুজনেরই শেষকৃত্য দেখেছেন। তিনি তো সৈয়ারের শেষকৃত্যের সময় রীতিমতো অবাকই হয়েছিলেন। ওই লম্বা চড়া চাষিটাকে এত ছোটখাটো একটা কফিন বাক্সে, যা আদতে বেটে রোগা ফ্যানারের মতো করে বানানো, কিভাবে সোজা করে শোয়ানো সম্ভব হল? ঘটনার প্রায় 2 ঘন্টার পরে ডক্টর ডেভিস চলে গেলেন। যাওয়ার আগে তিনি বার্ককে পই পই করে বুঝিয়ে গেলেন যে সমস্ত ক্ষতই তৈরি হয়েছে কফিনের ভাঙা কাঠ আর পেরেক থেকে। এছাড়া তিনি বললেন,
আর কি বা প্রমাণ অথবা বিশ্বাসের আছে? সবথেকে ভালো হয় এই সম্বন্ধে তুমি আর কোনো কথা না বলো এবং অন্য কোনো ডাক্তারকে এই ঘাগুলো না দেখাও। তিনি শাসিয়েছিলেন বার্ককে। বার্ক অবশ্য তার সেই উপদেশ বাকি জীবন ধরে মনে রেখেছিল। আর আমি যখন সেই পুরনো এবং সাদা হয়ে যাওয়া দাগগুলো দেখছিলাম, তখন আমিও মানতে বাধ্য হয়েছিলাম যে ওই বৃদ্ধ ডাক্তার একদম বিচক্ষণের মতোই নির্দেশ দিয়েছিলেন। বার্ক অবশ্য বাকি জীবনের জন্য খোঁড়া হয়ে গিয়েছিল, পায়ের পেশিতন্তুগুলো মারাত্মক আহত হওয়ার জন্যে। কিন্তু আমি মনে করি আদতে তার আত্মা পঙ্গু হয়ে গিয়েছিল ওই বিভীষিকাময় আঘাতে। একসময় বার্কের চিন্তাভাবনা যথেষ্ট শান্ত এবং যুক্তিপূর্ণ ছিল, কিন্তু এই ঘটনার পরে তার স্বাভাবিক চিন্তাভাবনাও সারা জীবনের জন্য ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। এটা দেখতেও খারাপ লাগতো যে মানুষটা শুধুমাত্র শুক্রবার, কবরখানা, কফিন এই শব্দগুলো শোনা মাত্রই আতঙ্কিত হয়ে উঠত। তার ভয়ার্ত ঘোড়াটি বাড়ি ফিরতে পেরেছিল, কিন্তু তার ভয়ার্ত বুদ্ধিমত্তা আর কোনোদিনই বাড়ি ফিরে আসতে পারেনি। বার্ক ব্যবসা পরিবর্তন করে ফেলল, তবুও কিছু একটা তাকে আজীবন তাড়া করে বেরিয়েছে। এটা হয়তোবা শুধুই ভয়, হয়তোবা ভয়ের সঙ্গে মেশানো কোনো এক বিকৃত অতীত কৃতকর্মের জন্য উৎকট অনুশোচনা। তার মদ খাওয়া, অবশ্যই সে অনুভূতিটাকে তাড়ানোর জন্যেই খেত, কিন্তু তার পরিবর্তে অনুভূতিটা আরও উগ্রতর হয়ে তার মনের মধ্যে গেড়ে বসত। সেই রাত্রে বার্ককে আর্মিংটনের বাড়িতে রেখে ডক্টর ডেভিস একটা লণ্ঠন নিয়ে সেই পুরনো সব ঘরে গিয়েছিলেন। মাটিতে পড়ে থেকে বিক্ষিপ্ত ইটের টুকরোগুলো তখনও চাঁদের আলোয় ছকছক করছিল। বড় দরজার হুড়কোটা সামান্য নেমে এসেছে, ওটাকে বাইরে থেকে একটু ঠেললেই খুলে যাবে। এতদিন ব্যবচ্ছেদ ঘরে থেকে থেকে বিভিন্ন বিষয়ে যে ডাক্তারের মনটা পোক্ত হয়ে উঠছে তা বোঝাই যাচ্ছিল। তিনি লণ্ঠনটা উঁচু করে ধরে সব ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের ভেতরের অবস্থা দেখে ডাক্তারের মাথা ঘুরে গেল। তিনি আর্তনাদ করে উঠলেন। পরক্ষণেই তার ভয়ানক আতকে ওঠাটা একটু আগের চিৎকারটাকেও পেছনে ফেলে দিল। তিনি এক দৌড়ে ফিরে এলেন আর্মিংটনের বাড়িতে। ডাক্তারির সমস্ত নিয়ম ভেঙে তিনি চিৎকার করে রোগীকে ডেকে তুলেই ক্ষান্ত হলেন না, অত্যন্ত উত্তেজিত হয়ে রোগীকে ধরে ঝাঁকাতেও লাগলেন। অবশ্য তিনি ফিসফিস করেই কথা বলছিলেন, কিন্তু উত্তেজনায় সেই শব্দগুলো শীষের মতো গিয়ে কানে বিঁধছিল। ওটা আসাফের কফিন, বার্ক। আমি ঠিকই ভেবেছিলাম। ওর দাঁতগুলো আমি দেখেছি। ওপরের চোয়ালে সামনের পাটির একটা দাঁত ভাঙা। শুধু তাই না, তোমার এই ক্ষতই প্রমাণ করে দিচ্ছে যে আমি ভুল নই। তার দেহটা মোটামুটি নষ্টই হয়ে গেছে, কিন্তু তার মুখে যে আক্রোশ দেখে এলাম তা আগে কখনো দেখিনি। তুমি তো জানোই কীরকম পাষণ্ড প্রতিহিংসা পরায়ণ ছিল আসাফ সয়ার। সেই জমির সীমানা নির্দেশের গোলমালে 30 বছর পরে এসেও সে বুলো র্যামনকে প্রায় শেষ করে ফেলছিল। 1 বছর আগে আঁতড়ে দেওয়ার প্রতিশোধ তোলার জন্য সে গত অগাস্টে বাচ্চা কুকুরটাকে মারিয়ে মেরে ফেলছিল। শয়তানের অবতার ছিল সে, বার্ক। আমি মনে করি তার চোখের বদলে চোখ, প্রতিশোধের ব্যাপারে সে হয়তো জমকেও ছাড়িয়ে যাবে। কি ভয়ঙ্কর ওই রাগ! ভগবান, আমার উপরে যেন তা কোনোদিন না এসে পড়ে। বার্ক, তুমি কেন এটা করলে? জানি সে 1 নম্বরের বজ্জাত ছিল। আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না ওকে একটা পরিত্যক্ত কফিনে ঢুকিয়েছ বলে, কিন্তু তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছ। কৃপণতা করা ঠিক আছে, কিন্তু তুমি তো জানতে ফেনার কতটা বেটে খাটো ছিল। হে ভগবান, কেন দেখতে গেলাম? দৃশ্যটা ভুলবো কি করে এখন আমি? তুমি একটু বেশি জোরেই লাথি মেরেছিলে। আসাফের কফিনটা পড়েছিল মাটির ওপরে, মাথাটা ভেঙে টুকরো হয়ে গেছে, পচা ঘিলুও বেরিয়ে এসেছে। এসব আমি আগেও দেখেছি, কিন্তু এখানে আরও কিছু ছিল। খুলিটা দেখে আমার বমি পেয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তুমি যা করেছ, চোখের বদলে চোখ, মা মেরির দিব্যি। বার্ক, কিন্তু তুমি তোমার প্রাপ্যই পেয়েছ। কি করে করতে পারলে ওটা? ওই ছোট কফিনটার মধ্যে ওই লম্বা দেহটাকে তুমি পুড়েছ আসাফের পা দুটো গোড়ালি থেকে কেটে।